সিরিয়ায় আসাদ সরকার ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ সৌদি আরবের। বিদ্রোহীদের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। পাকিস্তানে পাঞ্জাবের সাবেক গভর্নর তাসির হত্যার দায়ে মুমতাজ কাদরির ফাঁসি। হত্যাকাণ্ডের 5 বছর পর কার্যকর হল দণ্ড। সুপার টুইসডেকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের 13 রাজ্যে প্রার্থীদের জোর প্রচারণা। রাজনীতির অঙ্গন মিথ্যাচারে ভরা, মন্তব্য ট্রাম্পের। The Oscar goes to Spotlight. পর্দা উঠল এবারের অস্কারের। সেরা ছবি স্পটলাইট। রেভেনেন্টের জন্য সেরা অভিনেতার পুরস্কার লিওনার্দো ডিক্যাপ্রিওর ঝুলিতে। সেরা অভিনেত্রী ব্রি লারসন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও রুশ সরকার যুদ্ধবিরতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। আর তুর্কির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেছেন, সিরিয়ায় সশস্ত্র বিদ্রোহীদের সহায়তা দেওয়া অব্যাহত রাখবে তাদের সামরিক বাহিনী। আর কুর্দি কর্মকর্তারা অভিযোগ করেছেন, সিরিয়ার কুর্দি এলাকাগুলোতে গোলাবর্ষণ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তুরস্ক। এরই মধ্যে সিরিয়ায় অবরুদ্ধ প্রায় 1.5 লাখ নাগরিকের জন্য ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। রোববার অনলাইনে প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়, ইদলিব ও হোমস প্রদেশের কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী ও রাশিয়া। ব্যারেল বোমা বিস্ফোরিত হয়ে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলেও দাবি করা হয় ভিডিওতে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গ করার অভিযোগ করেছে সৌদি আরবও। পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের রিয়াদে এক সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধবিরতির মধ্যেই রুশ সরকার বিমান হামলা চালিয়ে নির্বিচারে সিরীয় নাগরিকদের হত্যা করছে। আমার যেটা মনে হয়, সিরিয়ার অন্যান্য পক্ষ যুদ্ধবিরতি কার্যকর রাখতে যতটা আন্তরিক, রাশিয়া কিংবা বাশার ততটা নয়। কারণ সিরিয়ার জনগণের কথা তাদের কেউ ভাবে না। বাশার আল আসাদ যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে পর্যবেক্ষণ সংস্থাগুলো বলছে, 2-1টি বিচ্ছিন্ন এলাকা ছাড়া মোটামুটি শান্ত রয়েছে সিরিয়া। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে সিরীয় কুর্দি কর্মকর্তা রোদি ওসমান বলেছেন, তুর্কি সীমান্তবর্তী শহর তেল আবিয়াদ ও উসলাবে আবারও হামলা শুরু করেছে তুরস্কের সামরিক বাহিনী। এসব হামলা চালিয়ে তুরস্ক সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি। কয়েকদিন আগে সিরিয়ায় কুর্দি সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন অভিযোগে গোলা হামলা শুরু করে তুরস্ক। সিরীয় কুর্দিদের এই অভিযোগের মধ্যেই তুরস্কের প্রধানমন্ত্রী জানালেন, সিরীয় বিদ্রোহীদের সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে তার সরকার। রুশ সরকার আসাদ বিরোধী সব দল বা গোষ্ঠীকে নির্মূল করার লক্ষ্য নিয়ে দেশটিতে আগ্রাসন চালাচ্ছে বলেও অভিযোগ তার। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই মুহূর্তে সিরীয় জনগণ দেশটির উদারপন্থী বিদ্রোহীদের ক্ষমতায় দেখতে চায়। এ অবস্থায় সিরিয়ার বিভিন্ন এলাকায় অবরুদ্ধ 1.5 লাখ মানুষকে ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। মানবাধিকার বিষয়ক সমন্বয়কারী ইয়াকুব এল হিলো জানান, আগামী 5 দিনের মধ্যে অবরুদ্ধ এলাকাগুলোতে এই ত্রাণ পাঠানো হবে। মাদায়া দিয়ে শুরু হতে যাওয়া এই সহায়তা কার্যক্রমে সিরীয় নাগরিকদের খাদ্য, ওষুধ ও পানি পাঠানো হবে বলেও জানান তিনি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 70 জনে দাঁড়িয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রোববার দেশটির শিয়া অধ্যুষিত সাদর শহরে এই বোমা হামলা চালানো হয়। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এদিকে হামলায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর থেকেই পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি বহাল থাকলেও এর ভবিষ্যৎ সফলতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে সিরিয়ায় যুদ্ধবিরতির পাশাপাশি সংকট সমাধানে দেশটির রাজনৈতিক প্রক্রিয়াকেও এগিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় যুদ্ধবিরতি তৃতীয় দিনে গড়ালেও এরই মধ্যে অন্তত 9 বার তা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। একই সঙ্গে এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নানা মহলে দেখা দিয়েছে আশঙ্কা। এ অবস্থায় সিরিয়ার চলমান সংকট সমাধানে যুদ্ধবিরতি কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে তা এখনো অনিশ্চিত বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা। إطلاق النار لن يكون لحظي। সিরিয়ায় আসলে অনেকগুলো বিদ্রোহী গ্রুপ রয়েছে। এর মধ্যে কেউ কেউ যুদ্ধবিরতিতে সম্মত হলেও অনেকেই তা মানতে রাজি হবে না, কারণ এদের অনেকের সঙ্গেই জঙ্গি গোষ্ঠী আল নুসরার ভালো সম্পর্ক রয়েছে, আর তারাও জানে এদের বিরুদ্ধে লড়াই করার মানে প্রকারান্তরে নিজের সাথেই যুদ্ধ করা। خلال يعني شهر أو شهرين إلى সিরিয়ার চলমান সংকট সমাধানে যুদ্ধবিরতির পাশাপাশি দেশটির রাজনৈতিক প্রক্রিয়াকেও এগিয়ে নিতে হবে বলে মত দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। সিরিয়ায় এই মুহূর্তে একটি বড় ধরনের রাজনৈতিক সংস্কার খুব প্রয়োজন। আগামী মাসের শুরুতে দেশটির সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতিসংঘের বিশেষ দূত যে আলোচনার উদ্যোগ নিয়েছেন তার আমি সাধুবাদ জানাই। আশা করছি এর মধ্য দিয়ে সংকট সমাধানের একটি পথ আমরা খুঁজে পাবো। এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতায় সিরিয়ায় যুদ্ধবিরতিকে সমর্থন জানালেও নিজ দেশের উপর আঘাত এলে কিংবা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে আরব দেশগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আইএস বিরোধী মার্কিন জোটে যোগ না দিলেও দেশটিতে আসাদ সমর্থিত লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে প্রায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। অন্য কর্মকার, সময় সংবাদ। ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএস নিয়ন্ত্রিত মসুল শহর পুনর্দখল করতে বড়সড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে দেশটির সেনাবাহিনী। রোববার মসুলের 70 কিলোমিটার দক্ষিণে মাখমুর ঘাঁটিতে শত শত সেনা মোতায়েন করা হয়েছে। তবে মসুল পুনর্দখল কঠিন হবে বলে বিভিন্ন মহল ধারণা করলেও দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যৌথ বাহিনীর সহায়তায় অতি শীঘ্রই এই শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবেন তারা। এর আগে গত বছরের ডিসেম্বরে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় পশ্চিমাঞ্চলের রামাদি শহরের বেশিরভাগ অংশ পুনর্দখল করে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করেছে দেশটির সরকার। সোমবার স্থানীয় সময় ভোরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে নিশ্চিত করেন স্থানীয় পুলিশ কর্মকর্তা। ধর্ম অবমাননা আইনের বিরোধিতা করায় 2011 সালের 4 জানুয়ারি ইসলামাবাদের একটি বাজারে পরপর 28 বার গুলি করে সালমান তাসিরকে হত্যা করেন তার দেহরক্ষী মুমতাজ কাদরি। সালমান হত্যাকাণ্ডের কয়েকদিন পরেই আরেক উদার নৈতিক ও ব্লাসফেমি আইন বিরোধী শাহবাজ ভাট্টিকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। সালমান তাসিরকে হত্যার পর 2011 সালের 1 অক্টোবর কাদরিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দেয় দেশটির আদালত। এবং ওই হত্যার ঘটনার পর রক্ষণশীল দেশটি বেশ কিছু ইসলামী সংগঠন সহ হাজার হাজার মানুষ মুমতাজ কাদরিকে সমর্থন জানায়। ইরানের 10ম পার্লামেন্ট নির্বাচনে বিশেষজ্ঞ পরিষদের রক্ষণশীলদের ঠেকাতে সংস্কারপন্থীরা অসদুপায় অবলম্বন করেছেন বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। সাদেক লারিজানি নামক বিশেষজ্ঞ পরিষদের এক প্রার্থী গণমাধ্যমকে জানান, নির্বাচনের সমর্থন পেতে ইরানের যুক্তরাষ্ট্র বিরোধী নীতি উপেক্ষা করে মার্কিন ও ব্রিটিশ মিডিয়াগুলোকে ব্যবহার করেছে সংস্কারবাদীরা। রক্ষণশীলদের অভিযোগ, মার্কিনীদের সঙ্গে যোগসাজশ করে নির্বাচনে জয়ের পায়তারা করেছে প্রেসিডেন্ট রুহানির সমর্থকরা। ইরানের বিশেষজ্ঞ পরিষদে রাজধানী তেহরানের জন্য বরাদ্দ 30টি আসনের মধ্যে 29টি নিশ্চিত করেছে এই সংস্কারপন্থীরা। তবে পার্লামেন্টে 290টি আসনের মধ্যে 106টিতে জয় পেয়ে এখনও পর্যন্ত এগিয়ে আছে রক্ষণশীলরাই। Many of the ministers, now with their presence in parliament and with their clarifications, the cabinet seems more likely to gain the vote of confidence. The day of the debates became more technical as talk became more serious. আন্তর্জাতিক সময় আরো দেখবেন, তুরস্কের দিয়ারবাকিরের কাছে মাত্র 10 মিনিটের ব্যবধানে সিরিজ বোমা বিস্ফোরণ, প্রায় 200 বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা। রাজনৈতিক অঙ্গন অসততায় ভরা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সুপার টুইসডেকে সামনে রেখে টেনেসিতে এক সমাবেশে তিনি তার সমর্থকদের বলেন, তার অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন ভোটের। ট্রাম্পের মতো রিপাবলিকান দলের অন্য প্রার্থীরাও সুপার টুইসডেতে ভোট পেতে চালান জোর প্রচারণা। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার একসঙ্গে 13টি অঙ্গরাজ্যে হতে যাচ্ছে প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের প্রাইমারি বা প্রাথমিক ভোট।
রোববার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রিপাবলিকান ও ডেমোক্রেট দলীয় প্রার্থীদের দেখা যায় জোরে সোরে প্রচারণা চালাতে। পহেলা মার্চ সুপার টুইসডেকে সামনে রেখে তাদের এই ব্যস্ততা। একসঙ্গে 13টি অঙ্গরাজ্যে প্রাথমিক নির্বাচন হয় বলে এই দিনটিকে মার্কিনিরা বলে সুপার টুইসডে। এই সুপার টুইসডের ফলাফল থেকেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে কোন দলের কে প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন। একদিনের এ ভোট যুদ্ধে রিপাবলিকান ডেলিগেটদের 1/4 আর ডেমোক্রেটদের 1/3 তাদের মতামত জানিয়ে দেবেন। এমনই এক প্রচারণায় বারবার আলোচনায় আসা রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার অভিযোগ করলেন রাজনৈতিক অঙ্গন অসততায় ভরা। টেনেসি অঙ্গরাজ্যে এক সমাবেশে তার সঙ্গে দেখা যায় নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টিকে। মাত্র 2 দিন আগে ক্রিস্টি ট্রাম্পের সমর্থনে নিজেকে সরিয়ে নেন রিপাবলিকান দলের মনোনয়ন লড়াই থেকে। রোববারের প্রচারণায় সুপার টুইসডেতে ট্রাম্প তাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। আমি আপনাদের কাছ থেকে অর্থ চাচ্ছি না, চাচ্ছি আপনাদের ভোট। সুতরাং বাড়ি থেকে বের হয়ে আমাকে ভোট দিয়ে আসবেন। রাজনীতি নিয়ে আমি পড়ছি, দেখছি এবং গবেষণা করছি, আর বুঝতে পারছি রাজনীতির অঙ্গনটা অসততায় ভরা। রিপাবলিকান দলের হয়ে মনোনয়ন পেতে লড়ছেন টেড ক্রুজ ও মার্কো রুবিও সহ আরো কয়েকজন প্রার্থী। তবে এ দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারের এক জরিপে দেখা গেছে 44.2% সমর্থন ট্রাম্পের পক্ষে, ক্রুজ 20.7 আর রুবিওর পক্ষে রয়েছে 14% সমর্থন। রোববার আরকানসাস, ওকলাহোমা, ভার্জিনিয়া ও ম্যাসাচুসেটসে প্রচারণা চালান মার্কো রুবিও ও টেড ক্রুজ। টেড ক্রুজ নিজেকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সুপার টুইসডে পুরো রিপাবলিকান প্রাইমারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা অন্য কাউকে পছন্দ করতেই পারেন, তবে আপনাদের বলতে চাই ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিতে পারবো কেবল আমি। সুপার টুইসডেকে সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের মতোই ডেমোক্রেট দলীয় প্রার্থীরা রোববার নিজেদের পক্ষে প্রচারণায় নামেন। সাউথ ক্যারোলাইনায় বিজয়ী হিলারি ক্লিন্টন ও তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স প্রচারণা চালান টেনেসি ও ওকলাহোমা সহ কয়েকটি এলাকায়। আমার এই যাত্রায় আপনারা যদি আমার সঙ্গী হন, আমি জানি আমি সফল হব। সুপার টুইসডেতে ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করুন। আপনারা আমার পাশে দাঁড়ালে আমিও আপনাদের পাশে দাঁড়াবো। সুপার টুইসডের পর আগামী 15 মার্চ একসাথে প্রাথমিক নির্বাচন হবে ইলিনয়, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা ও মিজৌরি অঙ্গরাজ্যে, আর 19 এপ্রিল ভোট হবে নিউ ইয়র্কে। 88তম অস্কারে দ্য রেভেনেন্ট ছবির জন্য প্রথমবারের মতো সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এবছর এই ছবির জন্যই সেরা পরিচালকের পুরস্কার পেলেন আলেহান্দ্রো ইনারিতু। তবে শ্রেষ্ঠ ছবির পুরস্কারটি জিতে নিয়েছে টম ম্যাককার্থির স্পটলাইট। আর রুম ছবিতে অভিনয়ের জন্য এবারে সেরা অভিনেত্রী হলেন ব্রি লারসন। নমিনেশন পেয়েও বরাবরই হাত ফসকে গেছে অস্কারের স্বীকৃতি। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বিশ্বের কোটি দর্শকের চোখ ছিল লিওনার্দো ডিক্যাপ্রিওর দিকেই। তবে এবার নিরাশ হননি এই তুখোড় অভিনেতা, হাতে তুলে নিলেন 88তম একাডেমি অ্যাওয়ার্ডের স্বীকৃতি। রেভেন্যান্ট চলচ্চিত্রে এক শিকারীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পেলেন পুরস্কার। অস্কার হাতে লিওনার্দোর হাসিটি বিশ্ব তারকাদের জমকালো মিলন মেলায় ছড়িয়ে দিল অন্যরকম। রেভেন্যান্ট ছবির প্রতিটি কলাকুশলী অবিশ্বাস্য কষ্ট করেছে, তাদের ধন্যবাদ। আমার সকল দর্শকদের ধন্যবাদ। এই চলচ্চিত্রে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে মানুষের বেঁচে থাকাকে ফোকাস করেছি আমরা। আমি জলবায়ু পরিবর্তনের হাত থেকে বিশ্ব মানবতাকে রক্ষার জন্য যারা কাজ করছে তাদেরকেও ধন্যবাদ জানাই। Alejandro G. Inarritu. রেভেন্যান্ট ছবির জন্যই পরপর দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার ঘরে তুললেন বার্ডম্যান খ্যাত আলেহান্দ্রো ইনারিতু। For 5 years, you made life in that small room. And the Oscar goes to Brie Larson. এরপর রুম ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান ব্রি লারসন। I'd like to thank our director. I think that's the bigger story. The numbers clearly indicate that there was senior clergy involved. And the Oscar goes to Spotlight. আর সবাইকে অবাক করে দিয়ে 88তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে টম ম্যাককার্থি পরিচালিত স্পটলাইট ছবিটি। Thank you. Hello everybody. I love you, Lauren. We did it.
Well, the boss isn't always right, but he's always the boss. Mark Rylance, Bridge of Spies. এবারের অস্কারে ব্রিজ অফ স্পাইস ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্ক রাইল্যান্স। So I asked him out, and you said yes. Well, she made me. She seems so sure. I was sure. I still am. And the Oscar goes to... আর দ্য ড্যানিশ গার্ল ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন সুইডিশ অভিনেত্রী অ্যালেসিয়া ভিকান্দার। Wow. Thank you. And the Oscar goes to Inside Out. Pete Doctor Jonas Rivera. 2015 সালের সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এবছরের সবচেয়ে জনপ্রিয় ছবি ইনসাইড আউট। সেরা বিদেশি চলচ্চিত্রের খেতাব পেয়েছে হাঙ্গেরির সান অফ সোল। কেবল পুরস্কার পাওয়ার মাঝেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন। গান আর কৌতুক ছাড়াও বিনোদনের রসময় উপাদানে অন্যরকম এক মাত্রা পায় ৮৮তম অস্কারের এ বিশ্ব আসর। আর পুরো অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে থাকা কৃষ্ণাঙ্গ অভিনেতা ক্রিস রক অনুষ্ঠান শেষ করলেন কালো মানুষের জীবনেরও মূল্য আছে স্লোগান দিয়ে। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। যৌন হয়রানির বিরুদ্ধে যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ড অস্কারের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। বাইডেন বলেন, মার্কিন জনগণকে অবশ্যই মানসিকতার পরিবর্তন আনতে হবে। তিনি আরও জানান, গত কয়েক বছরে এই অবস্থার উন্নতি হয়েছে, তবু বিভিন্ন কলেজ ক্যাম্পাসে যৌন হয়রানির ঘটনা এখনো ঘটছে। এ সময় তিনি যৌন হয়রানির বিরুদ্ধে লেডি গাগার প্রতিবাদী গানের উদাহরণ সবাইকে তুলে ধরেন। বাইডেনের বক্তব্য শেষে লেডি গাগার সাথে সকলে গলা মিলিয়ে অস্কার মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। We must and we can change the culture so that no abused woman or man আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভারতের শিলচরে 2 দিনব্যাপী শাহ আব্দুল করিম উৎসব। বাউল সম্রাটের গান গেয়ে দর্শক মাতালেন শিল্পীরা। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের দিয়ারবাকির উপকণ্ঠে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার কেবল 10 মিনিটের ব্যবধানে কুর্দি অধ্যুষিত সুর জেলার বিভিন্ন স্থানে কমপক্ষে 7টি বোমার বিস্ফোরণ ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি। এদিকে এই ঘটনায় প্রায় 200 বেসামরিক নাগরিকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে কুর্দি নিয়ন্ত্রিত একটি গণমাধ্যম। গত বছরের আগস্ট মাস থেকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে আঙ্কারা সরকার। এরপর থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সাথে তুর্কি সেনাবাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। তুরস্কে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে একটি টেলিভিশন চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইস্তাম্বুল প্রসিকিউটরের অনুরোধে শনিবার চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয় কেবল অপারেটররা। চ্যানেল কর্তৃপক্ষ এই ঘটনাকে গণমাধ্যমের উপর আঘাত এবং দিনটিকে কালো দিন বলে অভিহিত করেছেন। আইএমসি নামে টিভি চ্যানেলটি কুর্দিদের সমর্থক হিসেবে পরিচিত। সম্প্রতি আইএমসি কুর্দি শহর সিজরে নিরাপত্তা বাহিনী 10 নিরস্ত্র কুর্দিকে গুলি করে হত্যা করেছে এমন ভিডিও চিত্র প্রকাশ করে। এরপর থেকে এই চ্যানেলটি সরকারের রোশানলে পড়ে। রাশিয়া একটি কয়লা খনিতে বিস্ফোরণের পর সেখানে 4 উদ্ধারকর্মী ও অন্তত 36 জন আটকা পড়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে বিস্ফোরণে তাদের কেউ আর বেঁচে নেই। রুশ জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রোববার দেশটির কোমি রাজ্যের ভারকোটা এলাকায় সোভারনায়া নামে একটি কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনিটিতে 111 জন শ্রমিক কাজ করছিল। তাদের মধ্যে সবাই বেরিয়ে আসতে পারলেও 36 শ্রমিক ও 4 উদ্ধারকর্মী আটকে পড়ে। কিন্তু রাতে আরেকটি বিস্ফোরণ হলে তাদের উদ্ধার করা কঠিন হয়ে যায়। এতে আটকে পড়া শ্রমিকরা মারা যাবে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। সৌদি আরবে টুইটার অ্যাকাউন্টে ধর্মবিদ্বেষী পোস্ট দেয় এক ব্যক্তিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে ওই ব্যক্তিকে
20,000 রিয়াল জরিমানা এবং 2,000 দৌড়া মারার নির্দেশ দেন আদালত। স্থানীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি 28 বছর বয়সী ওই যুবক নিজেকে নাস্তিক দাবি করে ধর্মবিদ্বেষী মনোভাব প্রকাশ করে। এমনকি টুইটারে দেয়া তার ওই বক্তব্যের জন্য অনুতপ্ত হতে অস্বীকৃতি জানিয়ে সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে গণমাধ্যমে ওই ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি। 2014 সালে নতুন আইন প্রণয়নের মাধ্যমে নাস্তিকতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে সৌদি আরব। সোমালিয়ার দক্ষিণাঞ্চলে দুটি আত্মঘাতী বোমা হামলায় 30 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 40 জন। সোমালিয়া পুলিশের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, তারা ধারণা করছে আল শাবাব জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে। পুলিশ জানায়, সোমালিয়ার রাজধানী থেকে 245 কিলোমিটার দূরে বাইডোয়া শহরে একটি বাস স্টেশনে প্রথম হামলা চালানো হয়। পরে একটি রেস্তোরাঁর সামনে দ্বিতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে আল শাবাব এক বার্তা এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সীমান্ত বন্ধ করে দেয়ায় মেসিডোনিয়ার সীমান্তবর্তী ইদোমেনির শিবিরে বাড়ছে শরণার্থীদের সংখ্যা। রোববার সীমান্ত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে সেখানকার শরণার্থীরা। এদিকে গত 4 দিন ধরে গ্রিসের পিরাউস বন্দরে আটকে আছেন 2,000-এরও বেশি অধিবাসী। উত্তর আফ্রিকার দেশগুলো থেকে আসা শরণার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। মেসিডোনিয়ার সীমান্ত খুলে দেওয়ার দাবিতে রোববার দেশটির সীমান্তবর্তী ইদোমেনি শিবিরে বিক্ষোভ করে শরণার্থীরা। এ সময় গ্রিস ও মেসিডোনিয়া সংযোগকারী রেললাইন অবরোধ করে রাখে তারা। মেসিডোনিয়ায় প্রবেশ করতে না পারায় গ্রিসের এই শরণার্থী শিবিরটিতে প্রতিনিয়ত বাড়ছে শরণার্থীর সংখ্যা। রোববারও কয়েকশো শরণার্থী শিবিরটিতে প্রবেশ করে, যাদের বেশিরভাগই ইরাক ও সিরিয়ার নাগরিক। সাময়িকভাবে শরণার্থীদের থাকার জন্য শিবিরটি স্থাপন করা হলেও এখন সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে তারা। বর্তমানে শিবিরটিতে শরণার্থীর সংখ্যা 7,000-এরও বেশি, যা এর ধারণ ক্ষমতার 3 গুণ। সীমান্তে যখন এ অবস্থা, তখন সরকারের অনুমতি না পাওয়ায় গ্রিসে প্রবেশ করতে পারছে না দেশটির পিরাউস বন্দরে আটকে পড়া 2,000-এরও বেশি শরণার্থী। এরই মধ্যে রোববার গ্রিসের কস দ্বীপের উপকূল থেকে সিরিয়া ও পাকিস্তানের 66 জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। উদ্ধারের পর তাদের কস বন্দরে নিয়ে যাওয়া হয়। একই দিন তুরস্ক থেকে গ্রিসের লেসবস দ্বীপে পৌঁছায় সিরিয়ার কয়েকশো অভিবাসী। গ্রিস সরকার ধারণা করছে, বলকান অঞ্চলের দেশগুলো সীমান্ত বন্ধ করে দেওয়ায় আগামী মাসের মধ্যে তাদের দেশে প্রায় 70,000 অভিবাসী আটকা পড়বে। গ্রিসে আটকা পড়া অভিবাসীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। তবে অভিবাসী সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন গ্রিসের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তবে তার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভিন্ন কথা। রোববার তিনি বলেন, জার্মানিতে ইরাক, সিরিয়া সহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করা হলেও উত্তর আফ্রিকার দেশগুলোর যেসব নাগরিককে জার্মানিতে থাকার অনুমতি দেওয়া হয়নি, শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানো হবে। সাম্প্রতিক সময়ে মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়া থেকে বেশ কিছু আশ্রয় প্রত্যাশী জার্মানিতে প্রবেশ করেছে। তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ করা সম্ভব হয়নি, তাদেরকে দেশগুলোর সঙ্গে আলোচনা করে খুব দ্রুতই দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। উত্তর আফ্রিকার দেশগুলোর নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করতে সোমবার আলজেরিয়া যাচ্ছেন থমাস মাইজিয়ের। মঙ্গলবার তিউনিসিয়া সফরে যাওয়ার কথা রয়েছে তার। আফরোজ নিপা, সময় সংবাদ। বাজেট ঘাটতি মোট জিডিপির 3.9% রেখে ভারতের 2016-17 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আগামী অর্থ বছরের বাজেটে প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.6%। বাজেটে তামাকজাত পণ্যে কর বাড়ানো হয়েছে 10 থেকে 15%। বাড়ি ভাড়ার উপর আয়কর সীমা বাড়ানো হয়েছে। কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে 5%। বছরে 5 লাখ টাকার নিচে আয় যাদের, তাদের আয়কর মুক্ত রাখা হয়েছে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ কম ধরা হয়েছে এবার। তবে এবারের বাজেটে কৃষিখাত এবং গ্রামাঞ্চলে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী 5 বছরে কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। গ্রামাঞ্চলের উন্নয়নে খাতে বরাদ্দ দেয়া হয়েছে 87,765 কোটি রুপি। এছাড়া মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্টে এবার 38,500 কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে, যা এ খাতে এখনো পর্যন্ত সর্বোচ্চ বরাদ্দ। এই বরাদ্দ চলতি বছর 5টি রাজ্যের নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে। দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বারের মতো বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের দর্শনগুলো দেশের গণ্ডি পেরিয়ে
সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ের মধ্য দিয়ে ভারতের শিলচরে চলছে 2 দিনব্যাপী করিম উৎসব। উৎসবে ভারতের বাউল গানের খ্যাতিমান শিল্পীরা শাহ আব্দুল করিমের গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। শাহ আব্দুল করিমের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারত বাংলাদেশের উদ্যোগে উৎসবের আয়োজন করা হয়। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে ভারতের শিলচর থেকে আব্দুল হাদের রিপোর্ট। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সাথে বাংলার চিরাচরিত ধামাইল দিয়ে শুরু হয় উৎসব। তারপর ধারাবাহিকভাবে করিমের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন 2 বাংলার শিল্পীরা। আমাদের দেশের শিল্পীরা গান গাইছেন, এটা যে কি আনন্দ, একটা আনন্দের মেলা বলতে পারেন। আমার ভীষণ ভালো লাগছে। এই ধরনের উৎসব যদি সত্যিই করতে পারে তবে নিশ্চয়ই মানুষও মনে থাকবে যে না, আমাদের মধ্যে ভেদ বিভেদ কোনো কিছু থাকা উচিত নয়, থাকবে না। আমি লন্ডন থেকে এসেছি শুধু এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। উৎসবে এসে পছন্দের গানগুলো শুনতে পেরে মুগ্ধ দর্শকরা। আমরা আব্দুল করিমকে ভীষণ শ্রদ্ধা করি, তার জন্য আজকে এত বড় অনুষ্ঠান আর এত লোক। আলোক প্রজ্বলনের পর যখন করিমের গান শুরু হয় তখন তিল ধারণের ঠাঁই নেই কোথাও। কয়েক হাজার ধারণ ক্ষমতার মাঠ ছাড়িয়ে পাশের রাস্তাও ভরে যায় দর্শকে। এমন একটি অনুষ্ঠানে দর্শক মাতাতে পেরে অভিভূত শিল্পীরাও। আব্দুল করিম শুধু গানে নয়, তার যে বক্তব্যের যে মূল অর্থ, মূল ভাবার্থ, সেটি ছড়িয়ে পড়ুক সবখানে। বাংলা ভাষাভাষী লোকজন যেখানে আছে সেখানে আমরা চাই শাহ আব্দুল করিমের গান, শাহ আব্দুল করিমের কথা, শাহ আব্দুল করিমের আদর্শ আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যায়। মূলত প্রচারণার অভাবেই এতদিন আব্দুল করিমের অধিকাংশ গান শুধুমাত্র বইয়ের পাতায় শোভা পাচ্ছিল। তার আদর্শ গানে গানে মানুষের কাছে পৌঁছাতে চান আয়োজকরা। প্রথাগত বাউল দর্শনের বাইরে গিয়ে শাহ আব্দুল করিম সৃষ্টি করে গেছেন এক নতুন দর্শন। সমাজের শোষণ, বঞ্চনা, শ্রেণী বৈষম্য, প্রাপ্তি অপ্রাপ্তি এবং মানুষের মুক্তির কথাই ফুটে উঠেছে তার গানে। এই কথাগুলোই চারিদিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই বছরব্যাপী 2 বাংলায় এমন উৎসবের আয়োজন। ভারতের আসাম রাজ্যের শিলচর থেকে আব্দুল আহাদ, সময় সংবাদ। শুধু তারকা বললে হয়তো কম হয়ে যাবে, বলা যায় অস্কার জয়ী এক ঝাঁক তারকা অভিনেতা আর অভিনেত্রী নিয়ে সামনের মাসেই মুক্তি পেতে যাচ্ছে ড্রামা রোমান্স ঘরানার ছবি নাইট অফ কাপস। শুধুমাত্র খ্যাতিমান তারকা অভিনেতাদের জন্য নয়, ছবিটির কাহিনী, পরিচালক সব মিলিয়েই যেন অসাধারণ কিছু অপেক্ষা করছে হলিউডের রূপালী পর্দার রোমান্টিক ছবিপ্রেমী দর্শকদের জন্য। চলুন দেখে আসি কারাই বা আছেন এতে, আর কেমনই বা হতে যাচ্ছে নাইট অফ কাপস ছবিটি। একই ছবিতে ব্যাটম্যান খ্যাত ক্রিশ্চিয়ান বেল, অস্কার জয়ী কেইট ব্ল্যানচেট, নাটালি পোর্টম্যান আর ফ্রেডা পিন্টো। শুধু তাই নয়, নাইট অফ কাপস ছবিটিতে চমক হিসেবে আরো অভিনয় করেছেন আরেক তারকা অভিনেতা ডেসপেরাডো খ্যাত অ্যান্টোনিও ব্যান্ডেরাস। অভিনেতাদের নামের তালিকায় বলে দেয় ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশার মাত্রাটা কতখানি। ছবির কাহিনীও নিঃসন্দেহে আকর্ষণের খোরাক যোগাবে রোমান্টিক ছবি প্রেমীদের। রিক নামে এক ব্যক্তির বেশ কয়েকটি অতীত সম্পর্ক ও এর টানাপোড়েনের কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে নাইট অফ কাপস ছবিটি। এই ছবির মধ্য দিয়ে 2013 সালে শ্রেষ্ঠ ছবির অস্কার জেতা আমেরিকান হাসেল ছবিটির পর আবারও স্বমহিমায় হাজির হতে যাচ্ছেন অস্কার জয়ী অভিনেতা ক্রিশ্চিয়ান বেল। এছাড়াও দীর্ঘদিন পর আবারও কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরেক জনপ্রিয় অস্কার জয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যানকেও। ওয়ে পয়েন্ট এন্টারটেইনমেন্ট, ফিল্ম নেশন এন্টারটেইনমেন্ট আর ডগউড ফিল্মসের যৌথ প্রযোজনায় নাইট অফ কাপস ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চিত্র পরিচালক টেরেন্স ম্যালিক। গত বছরই বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হলেও বিশ্বব্যাপী রূপালী পর্দার দর্শকদের জন্য ছবিটি মুক্তি পাবে আগামী 4 মার্চ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বসন্তের শুরুতে মেক্সিকোর পার্কগুলো ভরে উঠেছে কালো আর কমলা রঙের হাজারো মোনার্ক বা রাজকীয় প্রজাপতিতে। মেক্সিকোর অনুকূল পরিবেশের কারণে প্রায় কয়েক দশক পর এবছর মোনার্ক প্রজাপতির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে পার্কের গবেষক ও কিউরেটররা। দৃষ্টিনন্দন এসব প্রজাপতি দেখতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মেক্সিকোর ওকাম্পো ইকো পার্কে ভিড় জমান পর্যটকরা। প্রজাপতি প্রকৃতির বর্ণিল সব রং নিয়ে ফুল লতাপাতায় জীবনের সুর ছড়াতে এর স্বপ্নীল উড়ান। বসন্তের শুরুতে মেক্সিকোর ওকাম্পো রোজারির প্রাকৃতিক সৌন্দর্যের সাথে হাজারো প্রজাপতির রাজকীয় রং তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ। আর হবেই বা না কেন, প্রজাপতির বিশেষ এই প্রজাতি যে আসলেই রাজকীয়, তাই তো গবেষকরা এর নাম দিয়েছে মোনার্ক।
শীতের শুরু থেকে বসন্তের শেষ ভাগ পর্যন্ত হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেক্সিকোর এই পার্কগুলোয় অতিথি হয়ে আসে মোনার্ক প্রজাপতিরা। তাদের কমলা ও কালো রঙের পাখায় ভর করে যেন উড়ে আসে হাজারো কাব্য। পর্যটকদের কাছে এই পার্কগুলো তাই হয়ে উঠেছে রূপকথার রাজ্য। ঝাঁকে ঝাঁকে এত প্রজাপতির মেলা, এত সুন্দর যেন বাস্তব দৃশ্য নয়। অদ্ভুত, এত সুন্দর দৃশ্য কল্পনাতেও সম্ভব নয়, যেন স্বপ্ন, যেন স্লো মোশনে কোনো রূপকথার গল্প বাস্তব হয়ে উঠেছে। আমি এই প্রজাপতিগুলোর মতো হাজার মাইল পাড়ি দিয়ে না এলেও অনেক দূর থেকে এসেছি শুধু অপরূপ এই দৃশ্য নিজের চোখে দেখতে। উত্তর ও মধ্য আমেরিকায় শীতের মৌসুমেই এই প্রজাপতিগুলো ডিম পাড়ে। এটা তাদের প্রজননের সময়। মেক্সিকোর কিছু বিশেষ গাছেই ডিম পাড়ে এরা। এসব গাছ কেটে ফেলা রোধ করতে গত কয়েক বছর ধরে বিশেষ ব্যবস্থা নিয়েছে মেক্সিকো কর্তৃপক্ষ। রাসায়নিক সারের পরিবর্তে এসব পার্কে ব্যবহার করা হচ্ছে অর্গানিক সার। ফলে বিগত কয়েক দশক থেকে এবছর এই প্রজাপতির সংখ্যা অনেক বেড়েছে বলে জানিয়েছে ওকাম্পো রোজারির গবেষক ও কিউরেটর। আমরা কয়েক বছর ধরে চেষ্টা করছি বিলুপ্ত হতে থাকা এই প্রজাতির প্রজনন হার বাড়াতে। এবছর আমরা সফল হয়েছি। মেক্সিকোর এই অঞ্চলের মানুষের আয়ের একটি বড় অংশ আসে পর্যটন থেকে, আর পর্যটকরা আসে এই মোনার্কদের দেখতেই। তাই সবাই মিলে এসব পার্কের পরিবেশ রক্ষায় সচেষ্ট হয়েছে। 1996 সালে মেক্সিকোতে আসা প্রজাপতির সংখ্যা ছিল প্রায় 100 কোটির মতো। 2000 সালের পর যা প্রায় 3 কোটিতে নেমে আসে বলে জানায় গবেষকরা। মেক্সিকোর ইকোসিস্টেম রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা গত কয়েক বছর গবেষণা করে এদের প্রজননের হার বাড়াতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। সানজিদা ইসলাম, সময় সংবাদ। এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সিরিয়ায় আসাদ সরকার ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ সৌদি আরবের। বিদ্রোহীদের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। পাকিস্তানে পাঞ্জাবের সাবেক গভর্নর তাসির হত্যার দায়ে মুমতাজ কাদরির ফাঁসি। হত্যাকাণ্ডের 5 বছর পর কার্যকর করা হলো দণ্ড। সুপার টুইসডেকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের 13 রাজ্যে প্রার্থীদের জোর প্রচারণা। রাজনীতির অঙ্গন মিথ্যাচারে ভরা, মন্তব্য ট্রাম্পের। The Oscar goes to Spotlight. পর্দা উঠল এবারের অস্কারের সেরা ছবি স্পটলাইট। রেভেনেন্টের জন্য সেরা অভিনেতার পুরস্কার লিওনার্দো ডিক্যাপ্রিওর ঝুলিতে। সেরা অভিনেত্রী ব্রি লারসন। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।